Hello aspirants, welcome back to once another session of WBPSC ওয়ালা স্বদেশ দর্শন। হ্যাঁ, এখানে আমরা এই যে টপিকগুলো বা যে স্টেটগুলো আলোচনা করি এগুলোকেই বলছি আমরা স্বদেশ দর্শন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ইনফরমেশন আমরা তুলে ধরি এই সেশনটার মাধ্যমে। আজকেও আমরা একটা ইন্টারেস্টিং স্টেট নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং আগামী দিনের পরীক্ষাতে অতি অবশ্যই তুমি এখান থেকে প্রশ্ন পাবে। চলো তাহলে শুরু করা যাক আজকে সেশন স্বদেশ দর্শন, যেখানে আমরা আলোচনা করব যে রাজ্যটা আজকে ক্লাস নাম্বার 7। প্রথমত একটু জেনে রাখা দরকার 7 নম্বর রাজ্য আমরা আজকে আলোচনা করব। এখানে এই 7 নম্বর রাজ্যটা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, একদমই ঠিক, আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব, যেটা কিনা আমাদের আপকামিং পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি বা যে কোনো পরীক্ষা বা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও বলতে পারো একটা ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে আমি প্রশ্ন পাবো। তো দেখো, ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে প্রথমেই মনে রাখতে হবে ইট ইজ আ স্টেট ইন ইস্টার্ন ইন্ডিয়া। তাহলে পূর্ব ভারতের একটা রাজ্য আমাদের ওয়েস্ট বেঙ্গল, যার আগের নাম কি ছিল? আগের নাম ছিল বঙ্গ। স্টেট ক্যাপিটাল কোনটাকে বলি আমরা? কলকাতাকে স্টেট ক্যাপিটাল বলি। মনে রাখার জায়গা আরেকটু, যেখানে বলতে হবে যে ওয়েস্ট বেঙ্গল ইজ আ 4th মোস্ট পপুলাস অ্যান্ড 13th লার্জেস্ট স্টেট বাই এরিয়া ইন ইন্ডিয়া। তাহলে পপুলেশনের রেসপেক্টে এটা হচ্ছে 4th মোস্ট পপুলাস এবং এরিয়ার রেসপেক্টে এটা হচ্ছে ভারতবর্ষের 13th লার্জেস্ট স্টেট হিসেবে কাউন্টেড হয়। পশ্চিমবঙ্গ পড়তে গিয়ে আমাদেরকে জানতে হবে যে এর আশেপাশে কি কি আছে, অর্থাৎ পূর্ব দিকে যদি আমরা দেখি যে দেশটা রয়েছে তার নাম বাংলাদেশ, পশ্চিম দিকে যদি আমরা দেখি তাহলে বিহার আর ঝাড়খণ্ড, উত্তরে যদি আমরা দেখি নেপাল এবং ভুটান, আর দক্ষিণে যদি আমরা দেখি তাহলে হচ্ছে ওড়িশা এবং বে অফ বেঙ্গল। এখান থেকে আমার পরীক্ষার প্রশ্ন কি থাকবে? এখান থেকে আমাকে পরীক্ষার প্রশ্ন দেয় যে ওয়েস্ট বেঙ্গল কতগুলো ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে, ওকে, বা ওয়েস্ট বেঙ্গল কতগুলো রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করছে। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই স্টেট বাউন্ডারিটা অবশ্যই আমাদের কিন্তু মনে রাখতে হবে। চলে আসুন নেক্সট, ইতিহাস। পশ্চিমবঙ্গের ইতিহাসটা যদি আমরা একটু দেখি সংক্ষিপ্তভাবে, দ্য অরিজিন অফ দ্য নেম বেঙ্গল ইজ আননোন। তাহলে এই যে আজকের আমাদের ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গল, এই নামটা কোথা থেকে এসছে সেটা কিন্তু আজও অজানা। ওয়ান থিওরি সাজেস্ট দ্যাট দ্য ওয়ার্ড ডিরাইভ ফ্রম বঙ্গ, a Dravidian tribe that settled down the region around 1000 BC। তাহলে একটি সোর্সের মতে এই যে নামটা আমরা যেটা পেয়েছি বঙ্গ, এই বঙ্গ নামে একটা দ্রাভিডিয়ান ট্রাইব যারা কিনা এখানে বসবাস করতো 100 BC-তে এই অঞ্চলে বসবাস করতো এবং সেখান থেকেই নামকরণটা এসছে বঙ্গ। The word might have derived from ancient kingdom of Bongo। আবার আরেকটা সোর্সের মতে যে এখানে যে ancient kingdom বঙ্গ যেটা ছিল সেখান থেকেই বলতে পারো শব্দটা এসছে। Although some early Sanskrit literature mention the name, the religious early history is obscure। যদিও আমরা কিছু পুরনো সংস্কৃত সাহিত্যে এই বঙ্গ নামটা আমরা পেয়েছি, কিন্তু এর অরিজিনাল ইতিহাস বা এই নামের পিছনে যে ইতিহাসটা সেটা কিন্তু আজও অজানা। The region was later conquered by British East India Company at the Battle of Plassey in 1757। তাহলে 1757 পলাশির যুদ্ধের মাধ্যমে জায়গাটা দখল করে কারা? না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এই সময় থেকেই বলতে পারো এই জায়গাটা কিনা ফ্লারিশ করে। The prosperity and the importance of the state increased largely when the British East India Company took over the place। তাহলে কি বললাম না, যবে থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জায়গাটা দখল করেছে বা দখল করে তবে থেকে জায়গাটা কিনা ইনক্রিজড হয় এবং তার ইম্পর্টেন্স বাড়ে। It was widespread Bengal province until under the term of Indian Independence Act 1947। তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এর আগে পর্যন্ত এই জায়গাটাকে বলতাম আমরা কি না, বেঙ্গল প্রভিন্স, যার আন্ডারে বাংলা, বিহার এবং উড়িষ্যা তিনটে রাজ্য ছিল। দ্য প্রভিন্স অফ বেঙ্গল সিজ টু এক্সিট, এবং 1947 এর পর থেকে বলতে পারো এই প্রভিন্স অফ বেঙ্গল এই কথাটা উঠে যায়। তাহলে ইতিহাস দেখতে আমরা কি পেলাম না, এই যে বঙ্গ বলে যে জায়গাটা বা যে নামটা আমরা পেয়েছি এটার অরিজিনাল সোর্স আজও কিন্তু অজানা। একটি সোর্সের মতে একটা দ্রাভিডিয়ান বলতে পারো ট্রাইব যারা তারা এই অঞ্চলে বসবাস করতো সেখান থেকে নামটা এসছে। আর একটা সোর্সের মতে এখানে অ্যানশিয়ান কিংডম বঙ্গ ছিল যেখান থেকে নামটা এসছে। তাই আজও বলতে পারো এই নামের ইতিহাস বা
সঠিক তথ্য কিন্তু পাওয়া যায়নি। 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই জায়গাটা দখল করলো পলাশী যুদ্ধের মাধ্যমে, তারপর থেকেই জায়গাটার গুরুত্ব বৃদ্ধি পায় এবং জায়গাটা কি না ইম্পর্টেন্স বা প্রসপারিটি বাড়ে। বেঙ্গল প্রভিন্স নামে এটা জায়গাটা পরিচিত ছিল 1947 ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের আগে পর্যন্ত, যখন এর আন্ডারে বাংলা, বিহার, উড়িষ্যা ছিল। পরবর্তীকালে যখন স্টেট ফরমেশন হয় তখন এটা এই বেঙ্গল প্রভিন্স নামটা থেকে বেরিয়ে যায়। এবার আমরা যে স্টেট ফরমেশনের গল্প বললাম সেটা যদি আমরা দেখি তাহলে 15 আগস্ট 1947 অফিসিয়ালি স্টেট ফরমেশন হচ্ছে। ক্যাপিটাল কি? ক্যাপিটাল আমরা জানি কলকাতা। লার্জেস্ট সিটি কোনটা? সেটাও কলকাতা। লিটারেসি রেট কত? 2011 রেসপেক্টে 80.5%। সেক্স রেশিও 2011 রেসপেক্টে প্রতি 1000 জন পুরুষের রেসপেক্টে 950 জন মহিলা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি না বেঙ্গলি এবং ইংলিশ হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং বর্তমান গভর্নর শ্রী সিভি আনন্দ বোস, যিনি কিনা ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে রয়েছেন। বেসিক ইনফরমেশনের মধ্যে আমাকে আর একটু জানতে হবে, যেখানে কি বলেছে দেখো। আর যদি বলা হয় স্টেট ট্রি কোনটা ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে, ছাতিম গাছ বা যেটাকে বলি আমরা ডেভিল ট্রি। স্টেট ফ্রুট কোনটা? না আম। আচ্ছা, স্টেট ফ্লাওয়ার কোনটা? তখন বলবো নাইট ফ্লাওয়ারিং জাসমিন। স্টেট অ্যানিমাল কোনটা? ফিশিং ক্যাট বা মেছো বিড়াল। স্টেট স্পোর্টস বললে বলবো ফুটবল। স্টেট বার্ড বললে কি বলবো? না হোয়াইট থ্রোটেড কিংফিশার। স্টেট রিভার কোনটা? হুগলি অ্যান্ড দামোদর। যদিও দামোদরকে আমরা কি বলি না, দামোদরের একটা ডাক নাম আছে, সেক্ষেত্রে কি মনে রাখবো না সরো অফ বেঙ্গল। বাংলার দুঃখ বলা হতো কাকে? না দামোদরকে। কেন বলা হতো না প্রতিবারই বলতে পারো এই দামোদরের জন্য যে বন্যাটা হতো সেই পরিপ্রেক্ষিতে এটাকে বলা হয় কি না সরো অফ বেঙ্গল। তো এই বেসিক ইনফরমেশনের সঙ্গে নতুন একটা জিনিস অ্যাড করতে হবে, একটা হচ্ছে তোমার স্টেট ডে। পশ্চিমবঙ্গ দিবস বলে যেটা সম্প্রতি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঘোষণা করলো, যা আমরা এবার থেকে এটা 15 এপ্রিল আমরা দিনটা উদযাপন করব। বাংলায় বললে এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখ। যে তারিখই পড়ুক না কেন সেই তারিখটা আমরা ওয়েস্ট বেঙ্গল ডে হিসেবে কাউন্ট করব। নতুন সংযোজন হয়েছে কি না স্টেট সং। স্টেট সং কোনটা? না বাংলার মাটি, বাংলার জল। পরীক্ষার প্রশ্ন এটাও আসতে পারে যে এটা কার লেখা, তখন মনে রাখতে হবে RN টেগরের লেখা। দুটো নতুন যুক্ত হয়েছে, অতি অবশ্যই এটা ইম্পর্টেন্স পরীক্ষার ক্ষেত্রে মনে রাখতে হবে। সাধারণত পিএসসির পরীক্ষায় আমরা প্রায় দেখতে পাই যে স্টেট ট্রি দিয়ে পরীক্ষার প্রশ্ন করেছে, স্টেট বার্ড দিয়ে পরীক্ষার প্রশ্ন করেছে, স্টেট অ্যানিমাল দিয়ে পরীক্ষার প্রশ্ন করেছে। আর যেহেতু এই দুটো নতুন সংযোজিত হলো যে স্টেট ডে এবং স্টেট সং, তাই এই দুটো খুব ভালো করে মনে রাখতে হবে। চলে আসুন নেক্সট ইম্পর্টেন্ট রিভার। তো পশ্চিমবঙ্গ মানেই আমরা জানি একটা নদীমাতৃক রাজ্য, তাই না? প্রচুর নদী, এখানে আমরা নদ নদী আমরা এখানে দেখতে পাই। কি কি আছে আমরা একটু দেখে নেব। লিস্টটা যদিও অনেকটাই বড়, আমরা একবার দেখে নেব। হলদি, হুগলি, ইছামতি, জলঙ্গি, জলঢাকা, কালিন্দী, কংসাবতী, আদিগঙ্গা, অজয়, আত্রাই, বক্রেশ্বর, বরাকর, পিয়ালি, পুনর্ভাবা, রায়ডাক, রায়মঙ্গল, রঙ্গিত, ভাগীরথী, ভৈরব, বিদ্যাধরী, ব্রাহ্মণী, চূর্ণী, দামোদর, কালজানি, কল্পেশ্বরী, কোপাই, মহানন্দা, মাতলা, মাথাভাঙা, ময়ূরাক্ষী, মেছি, মুন্ডেশ্বরী এবং মুড়িগঙ্গা। দিস আর অল ইম্পর্টেন্ট রিভার ইন ওয়েস্ট বেঙ্গল। কোনো পার্টিকুলার স্পেসিফিক কিছু করা যাবে না যে 3-4টে রিভার পড়ে রাখলেই হবে, কারণ এখান থেকে পরীক্ষার প্রশ্ন অনেক সময় এটাও দিয়েছে যে কোন নদীর তীরে পশ্চিমবঙ্গের কোন শহরটা রয়েছে। তাই অবশ্যই আমাকে নদীগুলোর নাম মনে রাখতে হবে, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট রিভারের পরে আমরা চলে যাব কিসে না ইম্পর্টেন্ট ড্যাম। পশ্চিমবঙ্গের রেসপেক্টে ডিভিসি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় দিয়ে থাকে। কিভাবে দেয় দেখো, বলেছে Damodar Valley Corporation বা DVC is a central power generating organization which operate Damodar River area of West Bengal and Jharkhand state of India to handle the Damodar Valley project, the first multi-purpose river valley project of independent India। তাহলে প্রশ্নটা এই লাইনটা তুলেই করে যে ভারতবর্ষের প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্টটার নাম কি, তখন মনে রাখবে ডিভিসি, যেটা একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড স্টেট
স্টেটকে বলতে পারো পাওয়ার সাপ্লাই করছে। ইন্ডিয়ান অ্যাস্ট্রোফিজিসিস্ট মেঘনাথ সাহা, দ্য ফর্মার চিফ আর্কিটেক্ট অফ রিভার প্ল্যানিং ইন ইন্ডিয়া, প্রিপেয়ার দ্য অরিজিনাল প্ল্যান অফ ডিভিসি। তাহলে ডিভিসি তৈরি করার পিছনে যার মেন মাথা বা চিফ আর্কিটেকচার যিনি ছিলেন তার নাম কি? নাম হচ্ছে মেঘনাথ সাহা। আর পরীক্ষার প্রশ্ন এসছে ডিভিসি কত সালে তৈরি হয়, সেক্ষেত্রে মনে রাখবো 1948। তাহলে মেনলি কি ডিভিসি। ডিভিসি ছাড়াও আমাকে মনে রাখতে হবে আর কি কি ইম্পর্টেন্ট বাঁধ আছে। দুর্গাপুর ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ, মুকুটমণিপুর ড্যাম, তোমার মুরুগুমা ড্যাম এবং সিদ্রাপং। দিস আর দ্য ইম্পর্টেন্ট ড্যাম অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে কি বললাম, পরীক্ষার ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট কোনটা? পরীক্ষার ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট বলতেই পারে যে ডিভিসি কত সালের প্রতিষ্ঠা, সেক্ষেত্রে মনে রাখতে হবে 1948-এ। ডিভিসি প্রতিষ্ঠা করার পিছনে বা বলতে পারো চিফ আর্কিটেকচার কে ছিলেন, তখন মনে রাখবে মেঘনাথ সাহা। আর এটাই ভারতবর্ষের প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট, স্বাধীন ভারতবর্ষের প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। এরপর আমরা চলে আসবো ওয়েস্ট বেঙ্গলের ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক 6টা। কি কি না, একটা হচ্ছে বক্সা, গরুমারা, নেওরা ভ্যালি, সিঙ্গলীলা, জলদাপাড়া, সুন্দরবন। পরীক্ষার প্রশ্ন এরকমও এসছে বক্সা ন্যাশনাল পার্কটা কোথায়? আলিপুরদুয়ার। বা পরীক্ষার প্রশ্ন এসছে জলদাপাড়া ন্যাশনাল পার্কটা কোথায়? আলিপুরদুয়ার। এইভাবে লোকেশন দিয়েও প্রশ্ন করেছে। তাই এই 6টা যে ন্যাশনাল পার্ক আছে, কোনটা কত সালে ন্যাশনাল পার্কের স্টেটাস পেয়েছে, ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? পরীক্ষার প্রশ্ন এটাও দিয়েছে যে পশ্চিমবঙ্গের যে কটা ন্যাশনাল পার্ক আছে তার মধ্যে ইয়ংগেস্ট ন্যাশনাল পার্ক কোনটা? ইয়ংগেস্ট ন্যাশনাল পার্ক কোনটা? তাহলে ইয়ংগেস্টটাকে তোমাকে যদি খুঁজে বার করতে হয় কোনটা কত সালের প্রতিষ্ঠা, এটা তোমাকে মনে রাখতেই হবে। যেমন বক্সা 1992, গরুমরা 1992, নেওরা ভ্যালি 1986, সিঙ্গলীলা 1986, জলদাপাড়া 2014 আর সুন্দরবন হচ্ছে 1984। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, জলদাপাড়া যেটা কিনা ইয়ংগেস্ট, তার কারণ কি? জলদাপাড়া 2014-এ তৈরি হয়েছে। তাহলে ইয়ংগেস্ট ন্যাশনাল পার্ক অফ ওয়েস্ট বেঙ্গল, তখন আমরা কি বলবো? জলদাপাড়া। 6টা নামই মনে রাখতে হবে। তাহলে বক্সা কোথায় আছে? আলিপুরদুয়ার। কত সালে তৈরি? 1992। গরুমারা কোথায় আছে? জলপাইগুড়ি। কত সালে তৈরি? 1992। নেওরা ভ্যালি কোথায় আছে? না কালিম্পং, 1986-এ। আচ্ছা, সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের স্টেটাসটা পায় আর 1986-এ। কোথায় আছে? দার্জিলিং। জলদাপাড়া স্টেটাসটা পাচ্ছে 2014, আলিপুরদুয়ার। আর সুন্দরবন 1984 স্টেটাসটা পাচ্ছে কোথায় আছে? না সাউথ 24 পরগনা। ন্যাশনাল পার্কের পরে ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত স্যাংচুয়ারি কি কি আছে এবং কোথায় আছে? বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বললে আমরা লোকেশন বলবো কোথায়? বোলপুর মানে বীরভূম। বেতুয়া ডহরি কোথায় আছে? না নদিয়া। বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় আছে? না বনগাঁ, নর্থ 24 পরগনা। বক্সা বললে আলিপুরদুয়ার। চাপড়ামারি বললে জলপাইগুড়ি। পাখিবিতান বললে জলপাইগুড়ি। জরে পোখরি বললে দার্জিলিং। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দার্জিলিং। সেঞ্চল বললে হচ্ছে দার্জিলিং। রায়গঞ্জ যদি বলা হয় নর্থ দিনাজপুর। রামনাবাগান বর্ধমান। সজনেখালি সাউথ 24 পরগনা। সুন্দরবন সাউথ 24 পরগনা। হ্যালিডে সাউথ 24 পরগনা। চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, এটা সাউথ 24 পরগনা। লোথিয়ান আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটাও সাউথ 24 পরগনা। তাহলে ওয়েস্ট বেঙ্গলের স্যাংচুয়ারি এবং ন্যাশনাল পার্কের নাম এবং লোকেশন অতি অবশ্যই কিন্তু ভালো করে মনে রাখবে। পরীক্ষায় দেওয়ার মতো কিন্তু একটা জায়গা, প্রায় পরীক্ষায় এখান থেকে প্রশ্ন তোলে। চলে আসো নেক্সট, টাইগার রিজার্ভ। টাইগার রিজার্ভের রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গলে কটা আছে টাইগার রিজার্ভ? প্রধানত দুটো আছে, মনে রাখবো। কোন দুটো? একটা হচ্ছে বক্সা আর একটা হচ্ছে সুন্দরবন। তাহলে মেনলি দুটো টাইগার রিজার্ভ ওয়েস্ট বেঙ্গলে, একটা বক্সা আর একটা সুন্দরবন। ওভারঅল যদি বলা হয় কটা টাইগার রিজার্ভ, সেক্ষেত্রে আমরা বলবো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে দুটো টাইগার রিজার্ভ। নেক্সট, পশ্চিমবঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি কি আছে? তো প্রথমত মনে রাখবো দার্জিলিং হিমালয় রেলওয়ে আর একটা কিনা সুন্দরবন। এই দার্জিলিং হিমালয় রেলওয়েকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাটা দেওয়া হয় কত সালে? 1999। আর সুন্দরবনকে দেওয়া হয় কত সালে? 1987। সাল দুটো অতি অবশ্যই মনে রাখবে। কি বললাম? দার্জিলিং হিমালয় রেলওয়েকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয় 1999-এ। আর সুন্দরবনকে দেওয়া হয় কত সালে? 1987-এ। চলে আসো নেক্সট, পশ্চিমবঙ্গ থেকে এখনো পর্যন্ত যে সমস্ত বাঙালি লোকজন যারা ভারতরত্ন পেয়েছে,
যদি এইরকম নাম বলে তাহলে আমরা কি কি বলবো? বিধানচন্দ্র রায়, সত্যজিৎ রায়, অরুণা আসফ আলী, অমর্ত্য সেন, রবিশঙ্কর বা রবীন্দ্র শঙ্কর চৌধুরী এবং প্রণব মুখার্জি, যাদের কিনা ভারত রত্নে সম্মানিত করা হয়েছিল। বিধানচন্দ্র রায় পেয়েছিলেন 1961-এ, সত্যজিৎ রায় হচ্ছে 1992-তে, অরুণা আসফ আলী হচ্ছে 1997-এ, অমর্ত্য সেন হচ্ছে 1999-এ, রবিশঙ্কর হচ্ছে 1999-এ, প্রণব মুখার্জি হচ্ছে 2019-এ। তাহলে যে সমস্ত বাঙালিকে ভারত রত্নে সম্মানিত করা হয়েছিল তাদের নামগুলো জিজ্ঞেস করলে এই কটা নাম অবশ্যই মনে রাখতে হবে। একই রকম নোবেল প্রাইজ পাওয়ার ক্ষেত্রে যদি বলা হয় বাঙালি হিসেবে এখনো পর্যন্ত নোবেল প্রাইজ কতজন পেয়েছে, খুব ভালো করে খেয়াল রাখবে। বাঙালি হিসেবে বলেছি আমি, ইন্ডিয়ান হিসেবে নয়, কিন্তু জায়গাটা মনে রাখার ব্যাপার। কেন? এই যখনই বাঙালি হিসেবে বলবো সাধারণত আমরা যে তিনটে নাম বলি, রবীন্দ্রনাথ টেগর, অমর্ত্য সেন এবং অভিজিৎ ব্যানার্জি। কিন্তু যদিও মোহাম্মদ ইউনুস ইনি হচ্ছেন আমাদের বাংলাদেশ থেকে বিলং করেন, বাংলাদেশ থেকে বিলং করেন যদিও, কিন্তু যেহেতু ইনি বাঙালি তাই তার নামটা এই লিস্টের মধ্যে রাখা হয়েছে। যদি ভারতীয় বাঙালি বলে তাহলে তিনজন, রবীন্দ্রনাথ টেগর, অমর্ত্য সেন, অভিজিৎ ব্যানার্জি। আর ওভারঅল যদি বলা হয় কতজন বাঙালি এখনো পর্যন্ত নোবেল প্রাইজ পেয়েছে, সেক্ষেত্রে মনে রাখতে হবে সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে 4 জন বাঙালি যারা কিনা নোবেল প্রাইজ পেয়েছে। ওকে, তাহলে না 1913-তে রবীন্দ্রনাথ ঠাকুর, 1998-তে অমর্ত্য সেন, 2006-এ মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্সের জনক যাকে বলা হয়, এবং 2019-এ হচ্ছে অভিজিৎ ব্যানার্জি। নেক্সট, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার ডাক নাম যদি আমরা দেখি বা নিকনেম, যেমন মালদা শহরটাকে কি নামে চিনি না? ম্যাঙ্গো সিটি। মেদিনীপুরটাকে কি বলা হয়? ওভারঅল মেদিনীপুরকে সিটি অফ ট্রাইবাল ট্র্যাডিশন, হিস্টোরিক্যাল সিটি, দুটো বলা হয়, সিটি অফ ট্রাইবাল ট্র্যাডিশন এবং হিস্টোরিক্যাল সিটি। বিষ্ণুপুরকে কি বলা হয়? টেম্পল সিটি অফ বেঙ্গল। দুর্গাপুরকে কি বলা হয়? রার অফ ইন্ডিয়া। আসানসোলকে কি বলা হয়? সিটি অফ ব্রাদারহুড। হাওড়াকে কি বলা হয় না? শেফিল্ড অফ ইন্ডিয়া এবং গ্লাসগো অফ ইন্ডিয়া। নবদ্বীপকে কি বলা হয়? অক্সফোর্ড অফ বেঙ্গল। শিলিগুড়িকে কি বলা হয়? গেটওয়ে টু দ্য ডুয়ার্স এবং সিটি অফ হসপিটালিটি। দার্জিলিংকে কি বলা হয়? কুইন অফ দ্য হিল। এছাড়াও যদি আমরা দেখি যে শুধুমাত্র কলকাতাকে কি কি নাম দেওয়া হয়েছে বা কলকাতা শহরের ডাকনাম কি কি, একদিকে তুমি বলতে পারো সিটি অফ জয়, সুইট ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সিটি অফ মিউজিয়াম, সিটি অফ সারপ্রাইজ, সিটি অফ প্যাশন, সিটি অফ বিল্ডিং, সিটি অফ প্যালেস, সিটি অফ ক্যাসেল, ফর্মার ক্যাপিটাল অফ ইন্ডিয়া এবং ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইস্টার্ন ইন্ডিয়া। তাহলে এতগুলো ভাবে তুমি কলকাতা শহরের ডাকনাম পেয়ে থাকবে। বলার বক্তব্য এটা মেলাতে যাবে না। মানে ধরো একটা কথা বলি, যে ধরো এই যে কথাটা হচ্ছে সুইট ক্যাপিটাল, ওকে, তো কলকাতাকে কেন সুইট ক্যাপিটাল বলা হতো না? রসগোল্লার জন্য কলকাতাকে সুইট ক্যাপিটাল বলা হতো সেই ট্যাগটা কিন্তু থেকে গেছে। যতদিন কলকাতা শহর থাকবে তার নামের সাথে কিন্তু সুইট ক্যাপিটাল অফ ইন্ডিয়া এই ট্যাগটা থাকবে। তুমি যদি আজকের ডেটের পরিপ্রেক্ষিতে যদি বলো যে স্যার আমাদের এখানে তো মিষ্টি আরও ভালো হয় কলকাতার থেকে, হতেই পারে, বাট এই যে লেভেলটা পড়েছে বা এই ট্যাগটা পড়েছে এটা কিন্তু কলকাতার রেসপেক্টে পড়েছে, অতএব সেটাই তার থাকবে। ফর এক্সাম্পল ধরো আরেকটা বলছি, ধরো এই যে ধরো বিষ্ণুপুর, এটাকে কি বলছে? টেম্পল সিটি অফ ইন্ডিয়া। তো পশ্চিমবঙ্গে বিষ্ণুপুর ছাড়া কি আর কোথাও কোনো ডিস্ট্রিক্টে কোনো মন্দির নেই? আছে, হয়তো তোমার ডিস্ট্রিক্টে বিষ্ণুপুরের থেকে হয়তো বেশি মন্দির আছে, কিন্তু প্রথম থেকে যেহেতু বিষ্ণুপুরকে কাউন্টেড করা হচ্ছে যে টেম্পল সিটি অফ ইন্ডিয়া বা এই তকমাটা যেহেতু বিষ্ণুপুর পেয়েছে, তাই যতদিন বিষ্ণুপুর শহরটা থাকবে ততদিন তার নামের সাথে এই তকমাটাও থাকবে। বোঝা গেল? তাই বর্তমানের সাথে কখনো মেলাতে যাবে না। এগুলো নিকনেম, আদি অনন্তকাল ধরে এটা চলে আসছে, আগামীতেও এটা থাকবে। বোঝা গেল? চলো নিকনেমের পরে চলে আসবো মেজর ট্রাইব। পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি যদি বলা হয় তাহলে আমরা কি বলবো? সাঁওতাল বা সান্থাল। তাদেরকে আমরা দেখতে পাই কোথায় না? পুরুলিয়াতে। আর স্মলেস্ট ট্রাইব যদি বলা হয় সেক্ষেত্রে কি বলবো না? টোটো। এটাকে কোথায় দেখতে পাই আমরা? আলিপুরদুয়ার। তাহলে লার্জেস্ট ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল বললে সান্থাল, স্মলেস্ট ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল বললে টোটো। বহুবার এসছে পরীক্ষায়, এখান থেকে প্রশ্ন, খেয়াল রাখতে হবে। একই রকম ভাবে পরীক্ষায় প্রশ্ন এসছে যে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ ওয়েস্ট বেঙ্গলে কটা আছে? সেক্ষেত্রে বলবো 3টে রয়েছে। কোন 3টে আছে না? টোটো, বীরঘোর আর লোধা। তাহলে কোন 3টে আছে? টোটো, বীরঘোর আর লোধা, যে 3টে হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান পিভিটিজি ট্রাইব, অর্থাৎ পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। ফেস্টিভ্যাল,
পশ্চিমবঙ্গ মানেই বিভিন্ন উৎসব, তাই না? আমরা প্রায় দেখতে পাই যে পশ্চিমবঙ্গে মেলা এবং উৎসব লেগেই থাকে। আমরা বাঙালিরা প্রচুর বলতে পারো একটু রিচুয়ালিস্টিক, তাই না? বিভিন্ন ফেস্টিভ্যালের সঙ্গে আমরা যুক্ত, আমাদের প্রতি মাসে কোথাও না কোথাও কিছু না কিছু লেগেই থাকে, যার মধ্যে খুবই উল্লেখযোগ্য হচ্ছে গঙ্গাসাগর মেলা, যেটাকে আমরা কি কাউন্ট করি, এটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মেলা, সেকেন্ড লার্জেস্ট ফেয়ার, বা তুমি বলতে পারো উৎসব। নাম কি? নাম হচ্ছে গঙ্গাসাগর মেলা। কোথায় দেখতে পাই আমরা? সাউথ 24 পরগনা। এছাড়া বনবিবি উৎসবও সাউথ 24 পরগনা। জলপেশ মেলা বললে জলপাইগুড়ি, ভাওয়াইয়া বললে কুচবিহার, টুসু এবং ভাদু বললে পুরুলিয়া, ঝাপান বললে বাঁকুড়া, সরস্বতী পুজো বললে কালনা, কল্পতরু উৎসব বললে নর্থ 24 পরগনা, রামকেলি মেলা বললে মালদা, রাস মেলা হচ্ছে নদিয়া, গাজন ভীম পূজা বললে মেদিনীপুর, কেদুলি মেলা হচ্ছে এবং বসন্ত উৎসব হচ্ছে বীরভূম, লোক উৎসব বললে হচ্ছে মালদা। তাই তো? এবার তুমি বলতে পারো যে স্যার এই ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, এখান থেকে ধরে নাও সরস্বতী পুজো। স্যার এটা তো পশ্চিমবঙ্গের সব জায়গায় হয়, পশ্চিমবঙ্গের বাইরেও হয়, তাহলে এটা আমরা কালনাকে কেন কাউন্ট করব না? যেহেতু মেনলি বা বলতে পারো খুব জাঁকজমকভাবে হয়তো এই জায়গাটায় হয়, তাই সরস্বতী পূজাকে ডিনোট করা হয় বিখ্যাত কোথাকার না কালনায়। আমার বাড়িতেও হয়, তোমার বাড়িতেও হয়, সব জায়গাতেই হয়, কিন্তু মানে বলতে পারো আদি অনন্তকাল ধরে জাঁকজমকভাবে যে পুজোটা কালনাতে হয়ে আসছে তার নাম হচ্ছে সরস্বতী পুজো, তাই কালনার রেসপেক্টে আমরা সেই পুজোটাকে কাউন্ট করব। যেমন কল্পতরু উৎসব পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হয়ে থাকে, বাট মেনলি পপুলার কোথায় না আমাদের নর্থ 24 পরগনার ক্ষেত্রে এটা খুব পপুলার, তাই পপুলারিটির রেসপেক্টে ফেস্টিভ্যালগুলো কাউন্ট করতে হবে। এবার চলে আসো জিআই ট্যাগ। পশ্চিমবঙ্গে প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো জিআই ট্যাগ পেয়েছে, তাই না? তো আমরা এক এক করে দেখি। মিহিদানা, মনসাচালি, রসগোল্লা, পটচিত্র, নকশি কাঁথা, বালুচরি শাড়ি, ধনিয়াখালি শাড়ি, জয়নগরের মোয়া, মাদুর কাঠি, ছৌ মাস্ক এবং বাঁকুড়া হর্স, যেগুলো খুব পপুলার জিআই ট্যাগ পাওয়া প্রোডাক্ট। নামগুলো অবশ্যই মনে রাখবে। রসগোল্লা, পটচিত্র, নকশি কাঁথা, মিহিদানা, মনসাচালি, বালুচরি, ধনিয়াখালি শাড়ি, জয়নগরের মোয়া, মাদুর কাঠি, ছৌ মাস্ক এবং বাঁকুড়া হর্স। তোমার নেক্সট প্রশ্নই হবে স্যার এছাড়া কি আর কোনো প্রোডাক্ট নেই? আছে, অবশ্যই আছে, যেগুলো বারংবার পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক সেই জিনিসগুলোই এখানে তুলে ধরা হয়েছে। চলে আসো নেক্সট। এছাড়া, এই যে একটু আগে বলছিলাম যে এছাড়া কি আর নেই, চলো আর একটু সুবিধা করে দিই তোমাদের। দার্জিলিং টি, যেটা কিনা প্রথম জিআই ট্যাগ পাওয়া প্রোডাক্ট, কোথাকার? পশ্চিমবঙ্গের। ডোকরা, ফজলি আম, গারদ শাড়ি, গোবিন্দভোগ, হিমসাগর আম, কোরিয়াল শাড়ি, শান্তিনিকেতন লেদার গুডস, শান্তিপুরি শাড়ি, সীতাভোগ, সুন্দরবনের মধু, এছাড়া টাঙ্গাইল শাড়ি, এছাড়া তুলাইপাঞ্জি চাল, যেটা আমাদের নর্থ দিনাজপুরের খুব বিখ্যাত। এগুলো পশ্চিমবঙ্গের বলতে পারো ফেমাস জিআই ট্যাগ। ক্লিয়ার? তাহলে প্রথম দিকে আমরা এখানে 5-6টা পেলাম এবং তারপরে আরও এখানে প্রায় 7-8টা বা 10টার মতো রয়েছে, এগুলো অবশ্যই কিন্তু মনে রাখবে। এরপর চলে আসো পশ্চিমবঙ্গের ফোক ড্যান্স। কি কি ফোক ড্যান্স রয়েছে না? গম্ভীরা, বাউল ড্যান্স, লাঠি ড্যান্স, ছৌ ড্যান্স, আচ্ছা বৃতা হলো, আলকাপ, সান্থাল এবং টুসু। এগুলো হচ্ছে মেনলি হচ্ছে ফোক ড্যান্স অফ কি না ওয়েস্ট বেঙ্গল। তাহলে গম্ভীরা, বাউল, লাঠি, ছৌ, বৃতা, আলকাপ, সান্থাল, টুসু, দিস আর দ্য ইম্পর্টেন্ট ফোক ড্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে এইটাকে নিয়ে, ছৌ। কেন এটাকে নিয়ে প্রশ্ন আমার? না আমরা জানি মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে সম্প্রতি একটা ড্যান্সকে ক্লাসিক্যাল ড্যান্সের তকমা দেওয়া হয়েছে। ক্লাসিক্যাল ড্যান্সের তকমা দেওয়া হয়েছে, সেটার নাম কি? নাম হচ্ছে ছৌ। সেটা কি পশ্চিমবঙ্গের ছৌ? না, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ওকে, পশ্চিমবঙ্গে ছৌ নাচ যেটা, সেটা কিন্তু ফোক ড্যান্স হিসেবেই কাউন্ট হচ্ছে, কিন্তু আমরা জানি ছৌ নাচটা আমরা ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও দেখতে পাই, সেক্ষেত্রে ঝাড়খণ্ডের রেসপেক্টে ছৌ নাচটাকে ক্লাসিক্যাল ড্যান্সের তকমা দেওয়া হয়েছে এবং এই তকমাটা কে দিয়েছে? মিনিস্ট্রি অফ কালচার। ওভারঅল যদি আমরা দেখি ক্লাসিক্যাল ড্যান্স ছিল কটা ভারতবর্ষের রেসপেক্টে? 8টা, আর এই একটা বাড়ার ফলে এখন টোটাল ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা হচ্ছে 9টা।
এটা খেয়াল রাখবে, পরে কনফিউশন হতে পারে যে পশ্চিমবঙ্গে যদি ছৌ নাচটা ফোক ড্যান্স হিসেবে কাউন্ট হয়, তাহলে মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে তো এটাকে ক্লাসিক্যাল ড্যান্স ঘোষণা করা হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের এটা কি ক্লাসিক্যাল ড্যান্স হবে না? না, হবে না। কারণ ঝাড়খণ্ডের রেসপেক্টে ক্লাসিক্যাল ড্যান্সের তকমা দেওয়া হয়েছে, ছৌ নাচটাকে পশ্চিমবঙ্গে আগে যেমন ছিল ফোক ড্যান্স সেই রূপেই বলতে পারো এটা ফোক ড্যান্স হিসেবেই রয়েছে। চলে আসো নেক্সট, পশ্চিমবঙ্গে রামসার সাইট বললে কি কি আছে? প্রধানত দুটো সাইট আছে, সুন্দরবন আর ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। পরীক্ষার প্রশ্ন আসে সুন্দরবনকে কত সালে রামসার সাইটের তকমা দেওয়া হয়? 2019। আর ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে কত সালে তকমা দেওয়া হয়? না, 2002। হলো স্টেট স্পোর্টস বললে কোনটাকে বলবো আমরা? না, স্টেট স্পোর্টস বললে আমরা বলবো কি না ফুটবল। পশ্চিমবঙ্গের জাতীয় খেলা কি বা বাঙালির সেরা খেলা হিসেবে যেটাকে বলি আমরা ফুটবল। এবার সুন্দরবন, যেখান থেকে আমার WBCS বা PSCর একদম কমন একটা না একটা প্রশ্ন থাকেই। কি টাইপের প্রশ্ন করে? আমাকে পরীক্ষায় প্রশ্ন করবে সুন্দরবন কত সালে টাইগার রিজার্ভের তকমা পায়? 1973। সুন্দরবনকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘোষণা করা হয় কত সালে? 77। ন্যাশনাল পার্কের তকমা দেওয়া হয় কত সালে? 84। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয় কত সালে? 87। বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা দেওয়া হয় কত সালে? 1989। এবং ওয়েটল্যান্ডের তকমা দেওয়া হয় কত সালে? 2019। একটা না একটা প্রশ্ন তুমি এখান থেকে পাবেই পাবে। ওকে, একটা না একটা প্রশ্ন তুমি এখান থেকে পাবেই। ঘুরিয়ে ফিরিয়ে প্রতিবারই বলতে পারো পরীক্ষায় প্রশ্ন আসে, তাই খুব ভালো করে এটা খেয়াল রাখতে হবে। কি বললাম? আমাকে জিজ্ঞেস করবে সুন্দরবনকে টাইগার রিজার্ভের তকমা দেওয়া হয়েছে কত সালে? আমি বলবো 1973। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তকমা দেওয়া হয়েছে কত সালে? 1977। ন্যাশনাল পার্কের তকমা দেওয়া হয়েছে কত সালে? 1984। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে কত সালে? 1987। বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা দেওয়া হয়েছে কত সালে? 1989। আর ওয়েটল্যান্ড আর রামসার সাইটের তকমা দেওয়া হয়েছে কত সালে? না, 2019। হলো। এবার পশ্চিমবঙ্গ মানেই ভারতবর্ষের রেসপেক্টে প্রথম যেটা চালু হয় সেটা কি না? মেট্রো। আমরা জানি, তাই না? ভারতের প্রথম মেট্রো সার্ভিস চালু হয় কোথায়? না, কলকাতায়। পরীক্ষায় বারবার প্রশ্ন এসছে যে এটা কত সালে চালু হয়েছে? কি বলবো? 1984-এ এটা চালু হয়েছে, তাই না? আর ইট ওয়াজ দ্য ফার্স্ট অপারেশনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম ইন ইন্ডিয়া। ভারতবর্ষের রেসপেক্টে এটাই বলতে পারো প্রথম হয়ে থাকে। আর এটা হচ্ছে সেকেন্ড বিজিয়েস্ট অ্যান্ড ফোর্থ লংগেস্ট মেট্রো নেটওয়ার্ক ইন ইন্ডিয়া। তাহলে এই মুহূর্তে ভারতবর্ষের রেসপেক্টে ফোর্থ লংগেস্ট মেট্রো নেটওয়ার্ক এবং সেকেন্ড বিজিয়েস্ট মেট্রো নেটওয়ার্ক হিসেবে কাউন্ট হয় কলকাতা মেট্রো। 2024 সাল পর্যন্ত যদি আমি দেখি, ইট হ্যাজ 4 অপারেশনাল লাইন। কি কি? একটা হচ্ছে তোমার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত, একটা হচ্ছে তোমার সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত, একটা জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত, আর একটা কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি পর্যন্ত। ওকে, এছাড়াও 2 আদার লাইনস আর ইন ভেরিয়াস ফেজ অফ কনস্ট্রাকশন অ্যান্ড প্ল্যানিং। এছাড়াও আরও দুটো লাইনের কনস্ট্রাকশন এবং প্ল্যানিং চলছে। মাথায় রাখতে হবে কলকাতা মেট্রো হচ্ছে কি না ইন্ডিয়ান রেলওয়ে রেসপেক্টে 17 জোন। ওকে, এবং এটা কমপ্লিটলি ফান্ড করে কারা? না, মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে এটা পরিচালনা করা হয় এবং ফান্ড করা হয়। এবং এটাই একমাত্র মেট্রো সিস্টেম ভারতবর্ষের রেসপেক্টে যেটা কিনা কন্ট্রোল করে কারা? না, ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা কন্ট্রোল হয়। তাহলে মনে রাখতে হবে যে ভারতীয় রেলওয়ে যে কটা জোন আছে তার মধ্যে 17 জোন হিসেবে কাউন্ট হচ্ছে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো যখন প্রথম প্রতিষ্ঠা হয়, এটাই ছিল ভারতবর্ষের সব থেকে কনিষ্ঠতম জোন, স্মলেস্ট এবং বলতে পারো কনিষ্ঠতম জোন, 17 জোন। ওকে, যেটা কিনা পুরোপুরি পরিচালিত এবং কন্ট্রোল করে কারা? না, ইন্ডিয়ান রেলওয়ে। আর এটা প্রতিষ্ঠা হয়েছে কত সালে? মাথায় রাখতে হবে 1984-এ এটা প্রতিষ্ঠা হয়। 2024 পর্যন্ত এটার 4টে অপারেশনাল লাইন রয়েছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নতুন 7টা ডিস্ট্রিক্ট বা প্রপোজ ডিস্ট্রিক্ট হয়েছে, যেগুলোকে পরবর্তীকালে আমরা ডিস্ট্রিক্ট হিসেবে পেতে পারি। যার মধ্যে কি কি? কান্দি, বহরমপুর, রানাঘাট, বিষ্ণুপুর, ইছামতি, বসিরহাট এবং সুন্দরবন। এই 7টা নতুন জেলা করার প্রস্তাব রয়েছে পশ্চিমবঙ্গের রেসপেক্টে। তাহলে আমরা জানি যে 23টা, তার সঙ্গে যদি তোমার আরও 7টা যোগ হয় তাহলে টোটাল দাঁড়াবে 30টা, তাই তো? তাহলে আমাকে মনে রাখতে হবে নতুন কতগুলো জেলা হওয়ার প্রপোজাল রয়েছে? 7টা। কোনগুলো নতুন হতে পারে যেগুলোর নাম ঘোষণা করা হয়েছে? না, কান্দি, বহরমপুর, রানাঘাট, বিষ্ণুপুর, ইছামতি, বসিরহাট এবং সুন্দরবন।
এবার ওয়েস্ট বেঙ্গলকে যদি এক ঝলকে এছাড়াও এই ইনফরমেশনগুলো ছাড়াও আরও কিছু ইনফরমেশন মনে রাখতে হয় যেগুলো দিয়ে পরীক্ষার প্রশ্ন দিয়ে থাকে, তখন মনে রাখতে হবে কিনা সরো অফ বেঙ্গল কাকে বলা হয় পরীক্ষার প্রশ্ন, তখন আনসার দামোদর। ভারতবর্ষের প্রথম প্রাইভেট সেক্টর এয়ারপোর্টটার নাম কি, না কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, যেটা রয়েছে আমাদের কোথায় আমরা জানি এটা রয়েছে অন্ডাল। নেক্সট ওয়ান, পশ্চিমবঙ্গের প্রথম ওপেন ডিফেকশন ফ্রি ডিস্ট্রিক্ট কোনটা, আমরা বলবো নদিয়া। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় চিফ জাস্টিস বললে ফণীভূষণ চক্রবর্তী। নর্মালি আমরা জানি বার্নেস পিকক, কিন্তু এখানে ফার্স্ট ইন্ডিয়ান বলেছে, তাই আনসার ফণীভূষণ চক্রবর্তী। কলকাতা হাইকোর্টের জুরিসডিকশন যদি আমরা দেখি তাহলে রয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং তার সঙ্গে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডকে নিয়ে। লার্জেস্ট স্টেডিয়াম ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে অর্থাৎ সিটিং ক্যাপাসিটি রেসপেক্টে সল্টলেক স্টেডিয়াম, যার আরেক নাম বিবেকানন্দ, যাকে তুমি আরেকভাবে বলতে পারো যুব ভারতী ক্রীড়াঙ্গন। পঞ্চায়েত ইলেকশন পশ্চিমবঙ্গে প্রথম হয় কত সালে, তখন মনে রাখতে হবে 1978। পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চালু হয় কত সালে, তখন মনে রাখবে 1854। হাওড়া থেকে হুগলি, বহুবার পরীক্ষায় প্রশ্নটা দিয়েছে। পশ্চিমবঙ্গের হটেস্ট প্লেস কোনটাকে বলা হয়, আসানসোল। ড্রাইয়েস্ট প্লেস কোনটাকে বলা হয়, ময়ূরেশ্বর, বীরভূমের ময়ূরেশ্বর। পশ্চিমবঙ্গের ল্যান্ড অফ থান্ডার কোন জায়গাটাকে বলা হয়, তখন বলবে দার্জিলিং। হাওড়া ব্রিজ কত সালে উদ্বোধন হয়, তখন মনে রাখবে 1943। বর্ধমানকে ভেঙে পূর্ব এবং পশ্চিম বর্ধমান হয় কত সালে, 2017। আর পশ্চিমবঙ্গের সেক্রেটারিয়েট বিল্ডিংটা কোথায় আছে, না হাওড়া নবান্ন। আর পশ্চিমবঙ্গের লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা কোথায় আছে, না বিবিধিবাগ। তাহলে এই যে ওয়ান লাইনারে আমরা ইনফরমেশনগুলো দেখলাম, এগুলোও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় কিন্তু বহুবার দিয়েছে। ওকে, তাহলে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, খুব খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত ইনফরমেশনগুলো কিন্তু পড়তে হবে। আর এই সমস্ত রকম যে ক্লাসগুলো যেগুলো হচ্ছে বা এই যে ভিডিওগুলো তোমরা পাচ্ছো, এই রিলেটেড তোমার যদি মনে হয় যে তুমি আরও বেশি করে ক্লাস চাইছো, তাহলে আমাদের এই মুহূর্তে এতগুলো কোর্স চলছে, স্ট্রাকচার তোমাদের সামনে দেওয়া আছে এবং পিডাব্লিউর তরফ থেকে 4 ইয়ার্স কমপ্লিশনের পরিপ্রেক্ষিতে একটা সেলিব্রেশন অফার চলছে, যে অফারের আন্ডারে তোমরা কোর্সগুলো পারচেস করতে পারো। আমরা এখানে কিভাবে ক্লাস করাই, কিভাবে প্রেজেন্ট করি, তার ফিডব্যাক তোমাদের সামনে ওয়াইটি সেশনগুলোতে পেয়ে যাবে। আশা করি ইনফরমেশনটা ভালো লাগলো এবং স্টেট ইনফরমেশন পশ্চিমবঙ্গ সম্পর্কিত যা যা ইনফরমেশন আমরা এখানে করালাম সেটা তোমাদের কাছে পরীক্ষায়, আপকামিং পরীক্ষায় কাজে লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের দিনে আবারও একটা নতুন কোনো রাজ্য সম্পর্কিত ইনফরমেশন নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সাবধানে থেকো।